হ্যালো আমার প্রিয় ভাই বোনেরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং ভালোভাবে পড়াশোনা করছো। আজ আমি তোমাদের পরিবেশ বইয়ের 2 নম্বর অধ্যায় আমাদের চারপাশের ঘটনাসমূহ থেকে পার্ট 1 ভিডিও নিয়ে আলোচনা করব। এই ভিডিওতে আমি তোমাদের এই চ্যাপ্টারের সমস্ত বড় প্রশ্ন এবং সাথে তার উত্তর দেব। তাই তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ অবধি পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে। ওকে, চলো আমরা সরাসরি প্রশ্ন উত্তরগুলি দেখে নেই। তোমাদের 1 নম্বর প্রশ্ন, একমুখী ঘটনা কাকে বলে? উত্তর, কোনো পদার্থে বা বস্তুতে যে পরিবর্তনের ঘটনাগুলি একবার ঘটলে তাদের আর আগের অবস্থায় ফিরে পাওয়া যায় না, সেগুলিকে একমুখী ঘটনা বলে। যেমন চাল ফুটিয়ে ভাত রান্না করা, কয়লা পুড়িয়ে ছাই সৃষ্টি করা ইত্যাদি। 2 নম্বর প্রশ্ন, উভমুখী ঘটনা কাকে বলে? উত্তর, কোনো পদার্থে বা বস্তুতে যে পরিবর্তনের ঘটনাগুলি একবার ঘটলে তাদের আবার আগের অবস্থায় ফিরে পাওয়া যায়, সেই ঘটনাগুলিকে উভমুখী ঘটনা বলে। যেমন বরফ গলে জল হওয়া, আবার জল জমে বরফ হওয়া ইত্যাদি। 3 নম্বর প্রশ্ন, পর্যায়বৃত্ত ঘটনা বলতে কি বোঝো? উত্তর, একটি নির্দিষ্ট সময় অন্তর যে ঘটনা পুনরায় ঘটে তাকে পর্যায়বৃত্ত ঘটনা বলে। যেমন দিন থেকে রাত এবং আবার রাত থেকে দিন হওয়া। 4 নম্বর প্রশ্ন, অপর্যাবৃত্ত ঘটনা বলতে কি বোঝো? উত্তর, যে ঘটনাগুলি কোনো সময়ের নিয়মে ঘটে না তাদের অপর্যাবৃত্ত ঘটনা বলে। যেমন কোনো জায়গায় একদিন ঝড় হলো বা কোনো জায়গায় 1 বছর বন্যা হলো। 5 নম্বর প্রশ্ন, অভিপ্রেত ঘটনা বলতে কি বোঝো, উদাহরণ দাও। উত্তর, যে সমস্ত ঘটনা প্রকৃতির বা মানুষের ক্ষতি করে না সেগুলিকে অভিপ্রেত ঘটনা বলা হয়। যেমন গাছে ফুল ফোটা, বীজ অঙ্কুরিত হয়ে একটি নতুন চারাগাছ সৃষ্টি। 6 নম্বর প্রশ্ন, অনভিপ্রেত ঘটনা বলতে কি বোঝো, উদাহরণ দাও। উত্তর, যে সমস্ত ঘটনা প্রকৃতির বা মানুষের ক্ষতি করে সেগুলিকে অনভিপ্রেত ঘটনা বলে। ভূমিকম্প, বন্যা, মহামারী, ইচ্ছেমতো বৃক্ষছেদন ইত্যাদি হলো বিভিন্ন অনভিপ্রেত ঘটনার উদাহরণ। 7 নম্বর প্রশ্ন, প্রাকৃতিক ঘটনা কাকে বলে তা উদাহরণ সহ লেখো। উত্তর, যেসব ঘটনা প্রকৃতির নিয়মে ঘটছে এবং সেখানে মানুষের কোনো হাত নেই সেগুলিকে প্রাকৃতিক ঘটনা বলে। যেমন দিনরাতি হওয়া, বৃষ্টিপাত, ভূমিকম্প, ঝড় ইত্যাদি। 8 নম্বর প্রশ্ন, মনুষ্য সৃষ্ট ঘটনা কাকে বলে তা উদাহরণ সহ লেখো। উত্তর, যেসব ঘটনা মানুষ ঘটায় প্রকৃতির নিয়মে ঘটে না সেগুলিকে মনুষ্য সৃষ্ট ঘটনা বলে। উদাহরণ, কীটনাশক ছিটিয়ে কীটপতঙ্গ ধ্বংস করা, বাঁধের অতিরিক্ত জল ছেড়ে বন্যা সৃষ্টি করা ইত্যাদি। 9 নম্বর প্রশ্ন, দাবানল বলতে কি বোঝো, এটি কি জাতীয় ঘটনা? উত্তর, গাছে গাছে ঘষা লেগে অথবা বজ্রপাতের কারণে অনেক সময় বনের গাছে আগুন লেগে যায়। ওই আগুন ধীরে ধীরে বনের বিশাল অঞ্চল জুড়ে ছড়িয়ে পড়ে এবং অনেক গাছ ও বনের অনেক প্রাণী মারা যায়। একেই দাবানল বলা হয়। দাবানল একটি প্রাকৃতিক ঘটনা, তবে মনুষ্যসৃষ্ট কারণেও দাবানল ঘটে। 10 নম্বর প্রশ্ন, দ্রুত ও মন্থর ঘটনা বলতে কি বোঝো? উত্তর, যেসব ঘটনা কম সময়ে বা তাড়াতাড়ি ঘটে তাদের দ্রুত ঘটনা বলা হয়। আবার যেসব ঘটনা ধীরে ধীরে বা মন্থর গতিতে ঘটে, অর্থাৎ ঘটতে বেশি সময় লাগে, তাদের মন্থর ঘটনা বলা হয়। 11 নম্বর প্রশ্ন, দুটি মন্থর ঘটনার নাম লেখো। উত্তর, দুটি মন্থর ঘটনা হলো শুঁয়োপোকা থেকে প্রজাপতির উৎপত্তি এবং আম গাছের মুকুল থেকে আমের ফলন। এবার 12 নম্বর প্রশ্ন, দুটি দ্রুত ঘটনার নাম লেখো। উত্তর, দুটি দ্রুত ঘটনা হলো, দেখো তোমরা কিন্তু অবশ্যই মাথায় রাখবে, মন্থর মানে যে ঘটনাগুলি ধীরে ঘটে আর দ্রুত মানে যে ঘটনাগুলি খুব তাড়াতাড়ি ঘটে। বোঝা গেল? ওকে, উদাহরণ দুটি দেখে নাও। দুটি মন্থর ঘটনা হলো ফুটন্ত দুধে লেবুর রস মিশিয়ে ছানা ফাটানো এবং পাথরের চুনে উপযুক্ত পরিমাণ জল দিয়ে তা হিসির শব্দ করে কলি চুনে পরিবর্তিত হওয়া। 13 নম্বর প্রশ্ন, ভৌত পরিবর্তন কাকে বলে, একটি উদাহরণ দাও। উত্তর, যে পরিবর্তনে পদার্থের মূল গঠনের কোনো পরিবর্তন ঘটে না, শুধুমাত্র পদার্থটির ভৌত বা বাহ্যিক অবস্থার পরিবর্তন ঘটে, সেই পরিবর্তনকে ভৌত পরিবর্তন বলা হচ্ছে। দেখো তাহলে ভৌত পরিবর্তনটা কি বলা হলো, মানে এই ভৌত পরিবর্তনে পদার্থের কি হবে, মূল গঠনের কোনো পরিবর্তন ঘটবে না। বুঝা গেল? উদাহরণটা দেখে নাও। এক টুকরো বরফকে কিছুক্ষণ ঘরের তাপমাত্রায় রাখলে তা গলে গিয়ে জলে পরিণত হয়। জল ও বরফ উভয়ই মূল গঠন এক, এবং ওই জলকে ঠান্ডা করলে তা আবার বরফে পরিণত হয়, অর্থাৎ এই পরিবর্তন অস্থায়ী। তাই বরফের গলন ভৌত পরিবর্তন। কথা বোঝা গেল?
ওকে, এবার তোমরা 14 নম্বর প্রশ্নটি দেখে নাও। রাসায়নিক পরিবর্তন কাকে বলে, উদাহরণ দাও। উত্তর, যে পরিবর্তনে পদার্থের মূল গঠনের পরিবর্তন হয় এবং পদার্থটি এক বা একাধিক ভিন্ন ধর্মবিশিষ্ট নতুন পদার্থে পরিণত হয়, সেই পরিবর্তনকে রাসায়নিক পরিবর্তন বলা হয়। উদাহরণটি দেখে নাও, তাহলে তোমরা বুঝতে পারবে। কয়লাকে বাতাসে পোড়ালে কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন হয় এবং কিছু ছাই পড়ে থাকে। এই পরিবর্তনে তাপ ও আলো উৎপন্ন হয়। ছাইয়ের ওজন ও কয়লার ওজন এক নয়। তাহলে দেখো, এখানে যখন সাধারণ কয়লা ছিল তখন কিন্তু ওর ওজন অবশ্যই বেশি হয়। আর সেই কয়লাকে যখন পুড়িয়ে ফেলা হয় তখন কিন্তু সেই কয়লার যে তাপ, সেই তাপ থেকে তাপ শক্তি উৎপন্ন হয় এবং তার সাথে আলো উৎপন্ন হয়। এবং যে ছাইটা পড়ে থাকে সেই ছাইটা কিন্তু অবশ্যই সাধারণ কয়লার থেকে অনেকটাই হালকা হয়। এবার 15 নম্বর প্রশ্ন, লোহায় মরচে পড়া ভৌত পরিবর্তন না রাসায়নিক পরিবর্তন, যুক্তি সহ লেখো। উত্তর, লোহায় মরচে পড়া রাসায়নিক পরিবর্তন। কারণ লোহা চুম্বক দ্বারা আকৃষ্ট হয় কিন্তু মরচে চুম্বক দ্বারা আকৃষ্ট হয় না। মরচে এবং লোহার ধর্ম পৃথক। দেখো, রাসায়নিক পরিবর্তন মানেই কিন্তু তোমরা মাথায় রাখবে যে মূল গঠনটি একদম পরিবর্তন হয়ে যায়। কথা বোঝা গেল? তাহলে যখন সেটা লোহা ছিল, সেই লোহা কিন্তু চুম্বক দ্বারা আকৃষ্ট হয়। আর সেই লোহা যখন মূর্ছিতে পরিণত হয়ে যায়, সে মূর্ছা কিন্তু কখনোই চুম্বকে আকৃষ্ট হয় না। তাহলে এর থেকে বোঝাই যাচ্ছে মূল গঠনটা একদম কি পরিবর্তন হয়ে যাচ্ছে। কথা বোঝা গেল? 16 নম্বর প্রশ্ন, কাচের শিশি পড়ে ভেঙে গেল, এটা কি ধরনের পরিবর্তন বলবে, যুক্তি সহ লেখো। উত্তর, কাচের শিশি ভেঙে পড়ে গেল, এটি এক প্রকার একমুখী ভৌত পরিবর্তন। এটিকে একমুখী বলা হয় কারণ কাচের টুকরোগুলি থেকে আগের মতো কাচের শিশি পাওয়া যাবে না। এছাড়াও কাচের টুকরোগুলিতে মূল পদার্থ পাল্টে নতুন পদার্থ উৎপন্ন হয় না, তাই এটি ভৌত পরিবর্তন। কথা বোঝা গেল? কারণ এখানে যখন কাচের বোতল, সেটাও কাচ, এবং কাচের বোতল যখন ভেঙে গেল তারপর সেগুলো তো কাচই থাকে, তাই কি না? তাই এটা কিন্তু অবশ্যই ভৌত পরিবর্তন। 17 নাম্বার, জল কি কি মৌল দিয়ে তৈরি, জল কি জাতীয় পদার্থ। উত্তর, হাইড্রোজেন ও অক্সিজেন দিয়ে জল তৈরি হয়। হাইড্রোজেন ও অক্সিজেন গ্যাসীয় পদার্থ হলেও জল তরল পদার্থ। 18 নাম্বার, সামান্য খাবার নুন মেশানো জলে ব্যাটারি থেকে বিদ্যুৎ পাঠালে কি ঘটে, এই ঘটনায় বিদ্যুৎ শক্তির প্রভাবে কি ধরনের পরিবর্তন ঘটে। উত্তর, সামান্য খাবার নুন মেশানো জলে ব্যাটারি থেকে বিদ্যুৎ পাঠালে জল ভেঙে গিয়ে অক্সিজেন এবং হাইড্রোজেন গ্যাস পাওয়া যায়। এই ঘটনায় বিদ্যুৎ শক্তির প্রভাবে রাসায়নিক পরিবর্তন ঘটে। 19 নাম্বার, বাজি পোড়ানোতে কোন শক্তি লাগে এবং এটি কি ধরনের পরিবর্তন। উত্তর, বাজি পোড়ানোতে তাপ শক্তি লাগে এবং এটি একটি রাসায়নিক পরিবর্তন। 20 নাম্বার, শিশির কিভাবে তৈরি হয় অথবা শীতকালে শিশির জমে কিভাবে। উত্তর, শীতের রাতে বাতাস ঠান্ডা হলে বাতাসে থাকা জলীয় বাষ্প ঠান্ডা হয়ে ঘনীভূত হয় এবং জলের ফোঁটা সৃষ্টি করে। সেই জলের ফোঁটাগুলি গাছের পাতা, টিনের চাল কিংবা শান বাঁধানো উঠোনে জমা হয়ে তৈরি হয় শিশির। এবার তোমরা 21 নম্বর প্রশ্নটি দেখে নাও। আচারে ভিনিগার মেশানো হয় কেন। উত্তর, আচারে ভিনিগার মেশালে যেসব জীবাণু আচারে নানা রকম পরিবর্তন ঘটিয়ে আচারকে নষ্ট করে দেয়, সেই সব জীবাণু আর সেই পরিবর্তন ঘটাতে পারে না। ফলে আচার বেশি দিন ভালো থাকে। সেই কারণে আচারে ভিনিগার মেশানো হয়। 22 নাম্বার, গরুর গাড়ির চাকায় লোহার বের পরানো হয় কেমন ভাবে। উত্তর, গরুর গাড়ির চাকার ক্ষয় রোধ করার জন্য লোহার বের পরানো হয়। সাধারণত লোহার বেরের পরিধি চাকার পরিধির থেকে একটু ছোট হয়। এর জন্য প্রথমে লোহার বেরকে আগুনে উত্তপ্ত করে প্রসারিত করা হয়, তারপর সেটিকে চাকার উপর পরানো হয়। বেরটি ঠান্ডা হলে আয়তনে সংকুচিত হয়ে চাকার উপর দৃঢ়ভাবে আটকে যায়। এইভাবে গরুর গাড়ির চাকায় লোহার বের পরানো হয়। দেখো, এই প্রশ্নটি কিন্তু তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, তাই অবশ্যই তোমরা এটি বড় বলে কিন্তু ছাড়বে না। অবশ্যই ভালোভাবে বুঝে তোমরা এটিকে মুখস্থ করে নেবে। 23 নম্বর প্রশ্ন, কাটা ফল খেলে অসুখ হয় কেন। উত্তর, ফল কেটে দীর্ঘ সময় খোলা বায়ুতে রেখে দিলে বায়ুতে উপস্থিত বিভিন্ন জীবাণু ফলের রাসায়নিক পরিবর্তন ঘটায় ও তার সাথে নিজেদের সংখ্যা বৃদ্ধি করে। তাই এইসব ফল খেলে বিভিন্ন রোগ হওয়ার সম্ভাবনা থাকে। 24 নাম্বার, শীতকালে আমাদের ঠোঁট ফেটে যায় কেন, এটি থেকে কিভাবে রক্ষা পাওয়া যায়। উত্তর, শীতকালে আমাদের ঠোঁট ফেটে যায় কারণ শীতকালের বাতাসে জলীয় বাষ্প কম থাকে। ওই সময় আমাদের ঠোঁট থেকে বাতাস জলীয় বাষ্প শোষণ করে, ফলে আমাদের ঠোঁট ফেটে যায়।
ক্রিম বা তেল জাতীয় পদার্থ ঠোঁটে মেখে এটি থেকে রক্ষা পাওয়া যায়। 25 নম্বর, আমাদের শরীরের মধ্যে ঘটে এমন 4টি রাসায়নিক পরিবর্তনের উদাহরণ দাও। উত্তর, আমাদের শরীরের মধ্যে ঘটে এমন 4টি রাসায়নিক পরিবর্তন হলো: 1. চুল পেকে সাদা হয়ে যাওয়া, 2. খাদ্যদ্রব্য হজম হওয়া, 3. শরীরের হাড় ক্রমশ ভঙ্গুর হয়ে যাওয়া এবং 4. দাঁতে ছোপ পড়ে যাওয়া। এবার তো আমাদের চ্যাপ্টার থেকে লাস্ট তথা 26 নম্বর বড় প্রশ্নটি হলো, বসন্তকালে ও বর্ষাকালে দেখা যায় এমন দুটি রোগের নাম লেখো। উত্তর, বসন্তকালে দেখা যায় এমন দুটি রোগ হাম ও জল বসন্ত, আর বর্ষাকালে দেখা যায় এমন দুটি রোগ ম্যালেরিয়া ও ডেঙ্গি। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, এই ছিল তোমাদের এই চ্যাপ্টারের সমস্ত গুরুত্বপূর্ণ বড় প্রশ্ন। তোমরা যদি এই প্রশ্ন উত্তরগুলি খুব ভালোভাবে মুখস্থ করে নিতে পারো, তাহলে তোমাদের চ্যাপ্টার থেকে বড় প্রশ্নের জন্য আর কোনো রকম টেনশন করতে হবে না, কেননা এখান থেকে তোমরা অবশ্যই কমন পেয়ে যাবে। এরপরে আমি তোমাদের পার্ট 2 ভিডিওতে এই চ্যাপ্টারের সমস্ত গুরুত্বপূর্ণ 1 নম্বরের প্রশ্ন নিয়ে আলোচনা করব। তাই তোমরা যারা এখনো অবধি চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, তারা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন নোটিফিকেশন থেকে অল বাটনটি সেট করে নিও, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেয়ে যাও। ওকে, তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দিও। দেখা হচ্ছে নেক্সট পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো এবং ভালোভাবে পড়াশোনা করো।